জেলায় জেলায় বুলডোজার কর্মসূচি, সাবেক এমপি মন্ত্রী মেয়রদের বাসভবন তছনছ, ফ্যাসিবাদের চিহ্ন না রাখার ঘোষণা বিক্ষুব্ধ ছাত্র জনতার। নিষিদ্ধ ছাত্রলীগের বিচার দাবিতে সারা দেশে ছাত্র দলের মিছিল, স্বৈরাচারীর বিরুদ্ধে ঐক্যের ডাক ছাত্র শিবিরের, প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে নেতাকর্মীর ঢল। দুবাই থেকে আসা ফ্লাইটে মিলল বিপুল পরিমাণ স্বর্ণ, সিলেট ওসমানী বিমানবন্দরে 17.5 কেজি জব্দ করল এনএসআই, গোয়েন্দা জালে 2 যাত্রী। মিয়ানমারের সঙ্গে বাণিজ্যের চিন্তায় বান্দরবানের ঘুমধুমে স্থলবন্দর নির্মাণের উদ্যোগ, জানালেন নৌ উপদেষ্টা। পটুয়াখালীতে পুরোদমে চলছে ইপিজেড এর কাজ। এবং লোকালয়ে সুন্দরবনের বন্যপ্রাণী প্রবেশ ঠেকাতে বাগেরহাট সীমান্তে বেড়া নির্মাণ করছে বন বিভাগ, জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখার আশা। বাংলা সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। জেলায় জেলায় চলছে বুলডোজার কর্মসূচি, ফ্যাসিবাদের কোনো চিহ্ন না রাখার ঘোষণায় ঢাকার বাইরেও বাস্তবায়ন করা হয়েছে কর্মসূচি। গুড়িয়ে দেয়া হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নোয়াখালীর বাসভবন। এছাড়া আওয়ামী লীগ নেতা হানিফ, হেলাল, তোফায়েল, সাদিক সহ দেশের বিভিন্ন স্থানে সাবেক এমপি মন্ত্রী মেয়রদের বাসভবনে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। ওবায়দুল কাদের বিগত 16 বছর পুরো বাংলাদেশের মানুষের উপরে নির্মম অত্যাচার করেছেন। আমাদের কথা বলার অধিকার, আমাদের ভোটাধিকার এরা কেড়ে নিছে। এখন জনগণের দেখতেছেন আপনারা, তাদের যে রাগের বহিঃপ্রকাশ ওটা প্রকাশ করতেছে। আমাদের এই আন্দোলনটা হচ্ছে ফ্যাসিবাদকে আবার আরেকবার লাল কার্ড দেখানো, কারণ হচ্ছে তারা যদি মাথা ছাড়া দিয়ে উঠতে চায় আমরা তাদেরকে এভাবে আবার প্রতিরোধ করব। শেখ বাড়ি হিসেবে পরিচিত খুলনার শেরেবাংলা রোডে অবস্থিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। দোতলা বাড়িটি এখন ধ্বংসস্তূপ। হাতুড়ি, শাবল সহ বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে বৃহস্পতিবার সকালেও ভাঙা হয় ভবনটি। বিক্ষুব্ধ জনতার অভিযোগ, এ বাড়ি থেকে খুলনার সব অপকর্ম নিয়ন্ত্রণ করা হতো, এ কারণেই জনতা এটি ভেঙে দিয়েছে। তাদের ভয়তে অনেকে খুলনা শহরে থাকতে পারতো না। এই বাড়িতে বসে মানুষকে যেভাবে নির্যাতন, জুলুম, অত্যাচার এই সরকার করে গেছেন, এই জন্য এখানে মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে। এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে শেখ মুজিবুর রহমানের মুরালেও ভাঙচুর চালানো হয়। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর বরিশাল শহরের বাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্ররা। রাতে বগুড়া রোডের বিলাসবহুল এই বাড়িতে আগুন দেয়া হয়। অপরদিকে শহরের কালীবাড়ি রোডে শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে, বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র শেরনিয়াবাজ সাদিক আবদুল্লার বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। আওয়ামী লীগের আরেক নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভোলার গাজীপুর রোডের বাড়ি প্রিয় কুটিরে ভাঙচুরের পর আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। বুধবার মধ্যরাতে দেয়া আগুন জ্বলে বৃহস্পতিবার বেলা 11:30 পর্যন্ত। এদিকে কুষ্টিয়ায় শহরের পিটিআই রোডে মাহবুবুল আলম হানিফের বাড়িও গুঁড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। পেট্রোল ঢেলে বাড়ির কয়েকটি কক্ষে আগুন ধরিয়ে দেয়া হয়। এছাড়া কুমিল্লায় সাবেক এমপি আকম বাহাউদ্দিন বাহারের বাড়িতে ভাঙচুরের পর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধরা। রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবিতে রাজপথে নামল ছাত্রদল। দেশব্যাপী মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। স্বৈরাচারের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে আগামীর মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান তারা। দেশব্যাপী এক স্বৈরাচারী শাসন কায়েম করেছিল ফ্যাসিস্ট উপাধি পাওয়া শেখ হাসিনা। খুন, গুম করা হয় হাজার হাজার মানুষকে। জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে শহীদ হন 2000-এর বেশি মানুষ। এর দায়ে আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচার দাবিতে রাজপথে ছাত্রদল। বৃহস্পতিবার দেশের বিভিন্ন জনপদে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে সংগঠনটি। মিছিল আর স্লোগানে এতে অংশ নেন ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীরা। শেখ হাসিনা ও তার দলের নেতাদের মানবতা বিরোধী অপরাধের বিচার দাবি করেন তারা। আমরা সবাই একত্রিত থাকতে হবে, একত্রিত থেকে এই শেখ হাসিনা দোসরদেরকে চিরতরে বাংলাদেশকে বিতাড়িত করে দেব।
আর যাতে কেউ নতুন করে স্বৈরাচার না হতে পারে এজন্য দেশবাসীকে সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ছাত্রদল নেতারা। বলেন সব দল মত ধর্মের লোকদের নিয়ে আগামীর মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া হবে। এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এমন শাস্তির আওতায় আনা হোক যেন বাংলাদেশের মাটিতে আরেকটি নিষিদ্ধ সংগঠন প্রতিষ্ঠা হওয়ার জন্য কোনোদিন চিন্তা না করে। নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বিচার ও সাজা নিশ্চিতের দাবিতে স্মারকলিপিও দেয় ছাত্রদল। নেতৃবৃন্দ রিমো সিদ্দিক, সময় সংবাদ। দীর্ঘ 17 বছর পর যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকী পালন করল ইসলামী ছাত্র শিবির। র্যালি, সমাবেশ সহ নানা কর্মসূচিতে ঢল নামে দলটির নেতাকর্মীদের। ফ্যাসিস্ট সরকারের আমলে সব মামলা প্রত্যাহার ও কারাবরণকারী নেতাকর্মীদের মুক্তি দাবি করেন তারা। প্রায় দেড় যুগ পর প্রকাশ্যে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সুযোগ। বাঁধ ভাঙা অনুভূতি ইসলামী ছাত্র শিবিরের। মিছিল আর স্লোগানের সরব রাজপথ, নেতাকর্মীদের ঢল। বৃহস্পতিবার দেশব্যাপী পালিত হয় সংগঠনটির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিটি জনপদ আর শিক্ষা প্রতিষ্ঠান থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন আর সংগঠনের নানা উক্তি সম্বলিত প্ল্যাকার্ড হাতে অংশ নেন শিবিরের নেতাকর্মীরা। সবার কণ্ঠে ছিল স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবি। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের প্রতিষ্ঠা, ত্যাগ, সফলতার কথা তুলে ধরেন সাবেক ও বর্তমান নেতারা। দাবি তোলা হয় ফ্যাসিস্ট সরকারের আমলে শিবির নেতাদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার ও কারাবরণকারীদের নিঃশর্ত মুক্তির। এছাড়া যুদ্ধাপরাধের দায়ে কারারুদ্ধ জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামেরও মুক্তি দাবি করা হয়। 1977 সালের 6 ফেব্রুয়ারি মাত্র 6 জন সদস্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। গণমাধ্যম সংস্কারে প্রয়োজনীয় বিষয় আগামী 3 মাসের মধ্যে সুপারিশ আকারে সরকারের কাছে পেশ করা হবে। দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে ঢাকা বিভাগের 6 জেলার সাংবাদিকদের নিয়ে মতবিনিময় করে গণমাধ্যম সংস্কার কমিশন। এ সময় কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, ঢাকা ও ঢাকার বাইরের সাংবাদিকদের মধ্যে বেতনের বৈষম্য চলতে পারে না। সবার জন্য একটি ন্যূনতম বেতন কাঠামো তৈরির সুপারিশ করবে কমিশন। এছাড়া সাংবাদিকদের হয়রানি ও নির্যাতন প্রতিরোধে প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী করারও আশ্বাস দেন তিনি। আপনার যদি বেতন ভাতার নিশ্চয়তা না থাকে তাহলে আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন না, আপনি অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়বেন। সাংবাদিকদের জন্য সুরক্ষার ব্যবস্থা থাকা দরকার। সাংবাদিকরা বিভিন্ন সময় হয়রানির শিকার হন এবং আসেন। সাহসের সাথে সাংবাদিকতাও করা যায়, সাহসটাও অনেকে হারিয়ে ফেলে এবং সেটাই স্বাভাবিক। সে কারণে আর্থিক নিরাপত্তার বিষয়টা গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। 2014 সালের পর 45% আমলা ও 40% রাজনীতিবিদের দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। সকালে চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটিতে সংস্কার, নির্বাচন ও সমন্বয়ের বিষয়ে আঞ্চলিক সংলাপের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ডক্টর AK এনামুল হক। এ সময় তিনি জানান, 2010 থেকে 2023 সাল পর্যন্ত 16 লাখ কোটি টাকার উন্নয়ন কাজের মধ্যে 7 লাখ কোটি টাকার দুর্নীতি হয়েছে। এছাড়া ব্যবসায়ীদের মধ্যে 15% দুর্নীতির প্রমাণ মিলেছে। এ সময় রাজনৈতিক সংস্কারহীন গতানুগতিক নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলেও মন্তব্য করেন তিনি। আমরা যদি দুর্নীতি বন্ধ করতে চাই তাহলে শাস্তির ব্যবস্থা করা উচিত। আমরা অনেকগুলো বুদ্ধি দিয়েছি। শুধু এক সময় আমরা বলতাম কোন রাজনীতিবিদের পরিবার দেশের বাইরে থাকে, আমরা এখানে বলেছি যে না, কোন আমলার পরিবার দেশের বাইরে থাকে সেটাও নজরে আনা উচিত। কারণ 45% দুর্নীতি শুধুমাত্র আমলাদের হাতে। দুবাই থেকে আসা ফ্লাইটে মিলল বিপুল পরিমাণ স্বর্ণ। সিলেট ওসমানী বিমানবন্দরে 17.5 কেজি জব্দ করল NSI। এই ঘটনায় জড়িত 2 যাত্রীকে আটক করা হয়েছে। দিগেন সিংহের ছবিতে আমিনুল ইসলামের রিপোর্ট।
বিমান বাংলাদেশের BG 252 ফ্লাইটটি দুবাইয়ের শারজাহ থেকে ছেড়ে বৃহস্পতিবার সকাল 8টা 26 মিনিটে অবতরণ করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। ফ্লাইটে থাকা 2 জন যাত্রীর কাছে 17 কেজি 500 গ্রাম ওজনের স্বর্ণের চালান থাকার বিষয়টির গোপন তথ্য ছিল NSI সদস্যদের কাছে। সে অনুযায়ী নজরদারি থাকলেও বিমানবন্দরে থাকা স্ক্যানিং মেশিন তা ধরতে পারেনি। বন্দর থেকে বেরিয়ে যাওয়ার সময় স্বর্ণ বহনকারী 2 জনকে তল্লাশি চালিয়ে ধরতে সক্ষম হন গোয়েন্দারা। ধরা পড়া চালানে 120টি স্বর্ণের বার রয়েছে। আটক হওয়া 2 জনের একজন মৌলভীবাজারের বড়লেখার সাইদ আহমেদ এবং অন্যজন সিলেটের জৈন্তাপুরের আফতাবউদ্দিন। বৈদ্যুতিক চার্জার ফ্যান ও লাইটের ভেতরে করে কৌশলে আনা হয় এই চালান। একটা প্রলেপ দিয়ে এটা নিয়ে এসেছে। এটা স্ক্যানিং হওয়ার পরেও এটি ধরা পড়েনি। এটি একটি ফ্যানের মধ্যে কনসিল করে আনা হয়েছিল। সেটা ফ্যান এবং লাইট সেটিকে ভেঙে ওটার মধ্যে থেকে এই গোল্ড বারগুলো উদ্ধার করা হয়েছে। যাচাই ও পরীক্ষা শেষে চালানের আনুমানিক বাজার মূল্য প্রায় 21 কোটি টাকা বলে জানানো হয়। এখানে একটা জিনিস স্পষ্ট, আমাদের বিমানবন্দরে আমরা যত সংস্থা কাজ করছি সমন্বিতভাবে কাজ করছি। তা না হলে এই ঘটনাগুলো কিন্তু সামনে আসতো না, পার পেয়ে যেত। এর আগে গত 29 আগস্টে শারজাহ থেকে বিমানের একই ফ্লাইটে আসা 15 কেজি 995 গ্রাম ওজনের স্বর্ণের চালান জব্দ করা হয়। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। মিয়ানমারের সঙ্গে ভবিষ্যৎ বাণিজ্যের চিন্তায় বান্দরবানের ঘুমধুমে স্থলবন্দর নির্মাণের কথা ভাবছে সরকার। সেই সঙ্গে টেকনাফ স্থলবন্দরকে নৌবন্দরে পরিণত করা যায় কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থাপনা পরিদর্শনকালে এ কথা জানান নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত M শাখাওয়াত হোসেন। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। বৃহস্পতিবার সকালে নৌ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন চট্টগ্রাম বন্দরের অকশন ও কাঠশেড পরিদর্শনে পৌঁছালে সেখানে আগে থেকে অবস্থান নিয়ে থাকা বন্দর শ্রমিক দলের নেতাকর্মীরা উপদেষ্টার গাড়ি বহরের গতিরোধ করে দাবি দেওয়ার কথা তুলে ধরেন। এই সময় বন্দরের পতেঙ্গা ও নিউ মরিন কন্টেনার টার্মিনাল বেসরকারীকরণ চুক্তি অবিলম্বে বাতিলের দাবি জানায় তারা। তবে দেশ ও শ্রমিক কল্যাণের বিরুদ্ধে যায় এমন কিছুই চট্টগ্রাম বন্দরে করা হবে না বলে শ্রমিকদের আশ্বস্ত করেন উপদেষ্টা। কোন যুক্তিতে আমাদের এই এনসিটিকে নিয়ে ষড়যন্ত্র চলছে? আমরা এনসিটিকে কোনো অবস্থাতে আমরা নিজস্ব অর্থায়নে তৈরি করা এনসিটি আমরা নিজেদের মানুষ দিয়ে, আমরা বন্দরের মানুষ দিয়ে এটি পরিচালনা করব। আমি আপনাকে অ্যাসুরেন্স দিতে পারি যে প্রধান উপদেষ্টা থেকে আমার সাথে আলাপ হয়েছে এবং আমরা একমত যে আমরা যা করব দেশের ভালোর জন্য, দেশের উন্নতির জন্য। পরে বন্দরের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন নৌ উপদেষ্টা। এরপর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বলেন, মিয়ানমারের সঙ্গে ভবিষ্যৎ বাণিজ্যের সম্ভাবনায় রাখাইন রাজ্যের কথা মাথায় রেখে টেকনাফে ঘুমধুমে স্থলবন্দর করার কথা চিন্তা করছে সরকার। সেই সঙ্গে টেকনাফ স্থলবন্দরকে নৌবন্দরে পরিণত করা যায় কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতের দিকে নজর রেখে দেখব যে সেখানে একটা ল্যান্ড পোর্ট করা যায় কিনা। আগামীতে মিয়ানমারে যাই থাকুক না কেন আমাদের সাথে রাখাইন স্টেটের একটা সম্পর্ক ছিল এবং থাকবে। এছাড়া দেশের বিভিন্ন স্থানের 8টি স্থলবন্দর যেগুলো থেকে কোনো আয় নেই সেগুলো বন্ধের চিন্তা ভাবনা করা হচ্ছে বলেও জানান নৌ উপদেষ্টা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। উপকূলীয় জেলা পটুয়াখালীর অর্থনীতিতে আসতে যাচ্ছে চমক। নির্মিত হচ্ছে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ইপিজেড। 418 একর জমির উপর নির্মিত এই শিল্প এলাকায় 2026 সালের প্লট বরাদ্দ দেয়া শুরু হতে পারে। আশাবাদী উদ্যোক্তা ও এলাকাবাসী দেখছেন ভাগ্য পরিবর্তনের নতুন সুযোগ। সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। পটুয়াখালীর সদর উপজেলার আউলিয়াপুরে চলছে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড নির্মাণের কাজ। 2023 সালে শুরু হওয়া এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা 2026 সালে। প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে 1443 কোটি টাকা। এর আওতায় কুয়াকাটায় তৈরি হবে বিনিয়োগকারী ক্লাব। আগামী 1 বছরের মধ্যে প্লট বরাদ্দ শুরু হবে বলে জানান প্রকল্প পরিচালক। 6 মাসের মধ্যে এই পুরো প্রকল্প মাটি ভরাট কাজ সমাপ্ত হবে। আগামী 1 বছরের মধ্যে আমরা এই ইনভেস্টরদের কাছে প্লট বরাদ্দ দিবে ইনশাল্লাহ, আমরা আশা করছি আর কি। প্রকল্প এলাকায় সুযোগ সুবিধার মধ্যে থাকছে 3 লাখ মিটারের বেশি রাস্তা, প্রায় 30,000 মিটার ড্রেনেজ ব্যবস্থা, অফিস ও আবাসিক মিলিয়ে 10টি ভবন। এছাড়াও থাকছে হেলিপ্যাড ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা। দ্রুত গতিতে কাজ এগিয়ে চলছে বলে জানান সংশ্লিষ্টরা। ব্যবসা উদ্যোগ এবং ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে দেশি এবং বিদেশি উদ্যোক্তাদের দেশে আনার জন্য
বিভিন্ন রকম প্রচেষ্টা চালাচ্ছে। ইপিজেডে প্লট পেতে ইতোমধ্যে উদ্যোক্তারা আগ্রহ প্রকাশ করেছেন, তবে জ্বালানি সহ বিনিয়োগের সব সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। যে প্যাসেজগুলোর দরকার এই সমস্ত সুযোগ সুবিধাগুলো যদি ওনারা আমাদেরকে ব্যবস্থা করে দিতে পারে, বিশেষ করে ব্যবসা, তাহলে আমরা এখানে শিল্প প্রতিষ্ঠান করতে আগ্রহী আছি। প্রকল্প সম্পন্ন হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 2 লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পটি ঘিরে বাসা ভাড়া, ব্যবসা বাণিজ্য সহ অর্থনীতিতে বড় পরিবর্তনের স্বপ্ন দেখছেন এলাকাবাসী। এই ইপিজেডটি হলে পটুয়াখালী জেলার উন্নয়ন হবে, আমাদের যারা বেকার আছে তাদের বেকারত্ব হ্রাস পাবে। বাড়িতে খাবো, বাড়িতে থাকবো, এলাকায় থাকবো, এলাকায় কাজ করব, আমাদের এইটাই অনেক সফলতা। আমরা চাই যে ইপিজেডটা তাড়াতাড়ি কার্যক্রম শুরু হোক। শুধু আমাদের এলাকা না, আমার পটুয়াখালী জেলা, বরিশাল বিভাগ সহ অনেক এলাকার মানুষ সেখানে কাজকর্ম করতে পারবে। প্রকল্পের জমিদাতা 126 পরিবারের জন্য নির্মাণ হবে আশ্রয়ন এলাকা, যেখানে পানি, স্যানিটেশন, শিক্ষা প্রতিষ্ঠান সহ থাকবে আধুনিক সুযোগ সুবিধা। সময় সংবাদ, পটুয়াখালী। লোকালয়ে বন্যপ্রাণীর প্রবেশ ঠেকাতে ও বনে অনুপ্রবেশ বন্ধে পূর্ব সুন্দরবনের সীমান্ত এলাকায় বেড়া নির্মাণ চলছে। এরই মধ্যে 15 কিলোমিটার এলাকার খুঁটি স্থাপনের কাজ শেষ হয়েছে। এতে স্বস্তিতে বন সংলগ্ন বাসিন্দারা। আর চলতি বছরের মধ্যে ভোলা ও খরমা নদী পুনঃখননেরও আশ্বাস বন বিভাগের। বাগেরহাটের শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলার সুন্দরবন সংলগ্ন ভোলা ও খরমা নদীর নাব্য কমে গেছে। এই কারণে সহজেই বন্যপ্রাণী জনপদে প্রবেশ করতে পারে। গত কয়েক বছরে হিংস্র বন্যপ্রাণীর আক্রমণে স্থানীয় অন্তত 20টি গ্রামের মানুষের পাশাপাশি হতাহত হয়েছে গবাদি পশুও। সংকট সমাধানে 2024 সালের আগস্টে ওই এলাকাগুলোতে নাইলনের বেড়া নির্মাণের কাজ শুরু করে বন বিভাগ। 25 কিলোমিটার দীর্ঘ এ বেড়ার 15 কিলোমিটারের খুঁটি স্থাপনের কাজ এর মধ্যে শেষ হয়েছে। এতে স্বস্তি ফিরতে শুরু করেছে বন সংলগ্ন বাসিন্দাদের। তবে ভরাট হয়ে যাওয়া ভোলা ও খরমা নদী পুনর্খননেরও দাবি তাদের। হরিণ আইসে আবার চলে যায়, কিন্তু বাঘ তো মাঝে মাঝে আক্রমণ করে। দিনে দেখলেই অনেক ভয় করে, কিন্তু রাতের বেলা দেখলে আরো ভয় করে। নাইলনের বেড়াটা যদি একটু শক্ত করে দেওয়া হয়, আটকানো, তা একটু ভালো হবে। এখন যদি নদীতে খনন হয় তাহলে আরো ঝুঁকিটা আমাদের কমে যাবে একদম। উপজেলা প্রশাসন বলছে, বর্ষা মৌসুমের আগে বেড়ার নির্মাণ শেষ হলে জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর চলতি বছরের মধ্যে বেড়ার কাজ শেষ করার পাশাপাশি নদী দুটি পুনর্খননের আশ্বাস বন বিভাগের। কাজের যেটা অগ্রগতি সেটা চলছে, তবে আরেকটু জরুরি ভিত্তিতে দরকার হলে খুব দ্রুতই আশা করি আমরা এই ধরনের অ্যানিমেলি থেকে আমরা দূরে থাকতে পারবো। ভোলা নদী আসলে জলবায়ু পরিবর্তনের কারণে অনেকটাই ভরাট হয়ে গিয়েছে। সেটাও সুন্দরবন সুরক্ষা নামে যে প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের মাধ্যমে আমরা খনন করার পরিকল্পনা নিয়েছি। পূর্ব সুন্দরবন বন বিভাগের বাগেরহাটের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জ এলাকায় নাইলনের বেড়া নির্মাণে ব্যয় ধরা হয়েছে 1,87,75,000 টাকা। সময় সংবাদ, বাগেরহাট। নিয়মনীতির তোয়াক্কা না করেই দক্ষিণ পশ্চিমাঞ্চলে গড়ে উঠেছে 1000-এর বেশি ইটভাটা। এসব ভাটার বেশিরভাগই পোড়ানো হচ্ছে কাঠ। এতে আশেপাশের পরিবেশ দূষণের পাশাপাশি ঝুঁকিতে পড়েছে মানব স্বাস্থ্য ও ফসল উৎপাদন। এমনকি প্রশাসনের অভিযানেও থামছে না ভাটাগুলোর কার্যক্রম। আব্দুল হালিমের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। শোলমারী নদীর পার দখল করে নির্মাণ করা হয়েছে ইটভাটা। দূষিত ধোঁয়া বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। আইন অনুযায়ী জনবসতি, শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষি জমির পাশে ইটভাটা নির্মাণ করা যাবে না। তবে খুলনা অঞ্চলের বাস্তবতা বলছে ভিন্ন কথা। জেলা ও বিভাগের তথ্য অনুযায়ী 70% ইটভাটারই নেই পরিবেশ ছাড়পত্র। অভিযোগ উঠেছে আধিপত্যের মাধ্যমে প্রভাবশালীরা নদীর তীর ও খাস জমি দখল সহ ঘনবসতি এলাকা, এমনকি হাসপাতাল, স্কুলের পার্শ্ববর্তী স্থানে গড়ে তুলেছে এসব ভাটা। প্রতিটা ফল গাছে এখন ফুল ফল আসতেছে, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ধুলাবালি সবসময় তো অটো আছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত খুলনার বাতাসে ধূলিকণার মাত্রা ছিল 259, 274 ও 340 মাইক্রোগ্রাম, যা চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। আর এই দূষণের অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে এসব ইটভাটা থেকে নির্গত কালো ধোঁয়া। পরিবেশবাদীরা বলছেন, দূষণ রোধে কঠোর হতে হবে সংশ্লিষ্ট দফতরগুলোকে। এ নিয়ে অভিযান জোরদার করার গতানুগতিক আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। নিয়মিতভাবে আমরা মনিটরিং এর মধ্যে রাখছি এবং পর্যায়ক্রমে আমাদের সবগুলো উপজেলাতে একই কার্যক্রম চলবে এবং কোনো অবৈধ ইটভাটা খুলনা জেলাতে চলতে পারবে না। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে গত 2 মাসে বিভাগের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে 44টি অবৈধ ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে।
আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দখলের কারণে অস্তিত্ব সংকটে কুষ্টিয়ার নদীগুলো, এমনকি বাঁধ যাচ্ছে না জিকে সেচ প্রকল্পের খালও। দুই পার দখল করায় তীর সংকীর্ণ হওয়ায় কমে গেছে পানি প্রবাহ। পানি উন্নয়ন বোর্ড বলছে অবৈধ দখল উচ্ছেদ করার জন্য বরাদ্দ চাওয়া হয়েছে ঊর্ধ্বতন মহলে। বাবুল হোসেনের ছবিতে SM রাশেদের রিপোর্ট। এক সময়ের প্রশস্ত নদী সংকীর্ণ হয়ে খালে পরিণত হয়েছে। পানি প্রবাহ না থাকায় জেগেছে চর। দুই তীর দখল করে নির্মাণ করা হয়েছে নানা স্থাপনা। নদী ও খালের তীর দখলের মহোৎসব চলছে কুষ্টিয়ায়। এতে নদী পরিণত হচ্ছে খালে, আর খাল পরিণত হচ্ছে সরু নালায়। বাদ যাচ্ছে না জিকে সেচ প্রকল্পের খালও। আগে যে পরিমাণ পানি আসতো বা মাছ মারতাম, এখন একদম ভরাট হওয়ার কারণে কোনো কিছু করতে পারতেছি না। নদীমাতৃক যে সুনামটা অর্জন করেছিল সেটার দিক থেকেও প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে। এরই মধ্যে 276 জন নদী দখলদার ও 580 জন জিকে সেচ প্রকল্পের খাল দখলদারের তালিকা তৈরি করেছে পানি উন্নয়ন বোর্ড। বাজেট বরাদ্দ পেলে এই উচ্ছেদ কার্যক্রম সম্প্রতি সময় শুরু করব। এছাড়া আমাদের কালীগঙ্গা যে নদী আছে সেগুলোর আমাদের অবৈধ তালিকার প্রস্তুতের কাজ চলমান রয়েছে। এই তালিকা প্রস্তুত হয়ে গেলে সেগুলো আমরা উচ্ছেদের কার্যক্রম শুরু করব। কুষ্টিয়া জেলায় পদ্মা সহ 6টি নদী রয়েছে। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। ফুলের রাজধানী যশোরের গদখালিতে জমে উঠেছে ফুলের বাজার। বসন্ত ভালোবাসা দিবসকে সামনে রেখে বাড়তে শুরু করেছে ফুলের দাম। এতে লাভবান হতে পারবেন বলে আশা চাষিদের। গোলাপ, গ্ল্যাডিওলাস, রজনীগন্ধা, জারবেরা, চন্দ্রমল্লিকা, গাঁদা। ভোর হতেই যশোর বেনাপোল মহাসড়কের পাশে বাহারি সব ফুল নিয়ে বিক্রির জন্য দাঁড়িয়েছেন চাষিরা। হঠাৎ গরম পড়ায় ফুল ফুটে যাওয়ায় বাজারে ফুলের যোগানও বেশি। ফুলের দাম কিছুটা কম হলেও ঊর্ধ্বমুখী গোলাপের দাম। বসন্ত ও ভালোবাসা দিবসকে সামনে রেখে বাড়তে শুরু করেছে ফুলের দাম। 14 ফেব্রুয়ারি আসছে, ইনশাআল্লাহ সামনে দাম বাড়বে। আশা আছি যে ওই সময় যদি দাম বাড়ে তাহলে হয়তো কিছুটা লাভবান হব। ফুল চাষি সমিতির দাবি, যোগান বাড়লেও চাহিদা থাকায় ফুলের দাম পাচ্ছেন চাষিরা। এমন চাহিদা যদি থাকে তা ইনশাল্লাহ আমরা এই 2-3 দিবসকে কেন্দ্র করে 14 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি, আমরা 1 ফাল্গুন ইনশাল্লাহ চাষিরা তাদের ক্ষতিটা পুষিয়ে নেবে। যশোরের গদখালি ও পানিসারা এলাকার প্রায় 600 হেক্টর জমিতে 13 ধরনের ফুলের চাষ করেন চাষিরা। সময় সংবাদ, যশোর। বাংলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জেলায় জেলায় বুলডোজার কর্মসূচি, সাবেক MP মন্ত্রী মেয়রদের বাসভবন তছনছ। ফ্যাসিবাদের চিহ্ন না রাখার ঘোষণা বিক্ষুব্ধ ছাত্র জনতার। নিষিদ্ধ ছাত্রলীগের বিচার দাবিতে সারা দেশে ছাত্রদলের মিছিল। স্বৈরাচারীর বিরুদ্ধে ঐক্যের ডাক ছাত্র শিবিরের। প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে নেতা কর্মীর ঢল। এবং দুবাই থেকে আসা ফ্লাইটে মিলল বিপুল পরিমাণ স্বর্ণ। সিলেট ওসমানী বিমানবন্দরে 17.5 কেজি জব্দ করল NSI। গোয়েন্দা জালে 2 যাত্রী। এই ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়।